আহ, আজকে আমরা ১৯তম শিক্ষক নিবন্ধন এটার সমাজ কল্যাণ সমাজকর্মর সিলেবাসটা অ্যানালাইসিস দেখব এবং আহ, খুব দ্রুতই ১৯তম নিবন্ধনে সার্কুলার হতে যাচ্ছে, যেটা হবে সাধারণত ২০০ বলা হচ্ছে আর কি ২০০ মার্কের এমসিকিউ। এখানে কোনো রিটেন থাকবে না, সেখানে সাবজেক্টিভ এবং জেনারেল মিলে মোট ২০০ মার্কের একটা পরীক্ষা হওয়ার কথা আছে, যেটার সিলেবাস যদিও এখনো এনটিআরসি প্রোভাইড করেনি, তারপরেও তারা তাদের যে পূর্বের সিলেবাসটা আছে আমরা সেটা যদি দেখি, যে এনটিআরসি এর ওয়েবসাইটে যে সিলেবাসটা আছে এটার খুব বেশি পরিবর্তনের সুযোগ আসলে নাই। এটাই হয়তো হালকা পরিবর্তন করে বা সংক্ষিপ্ত করে তারা আপলোড করতে পারে। এখানে মোট ১৩টা যে চ্যাপ্টার আছে, এই ১৩টা চ্যাপ্টার থেকেই সাধারণত কিছুদিন আগে যে ৪৯তম বিসিএসটা হয়েছে ২০০ মার্কের, সেখানে ১০০ মার্কের সাবজেক্টিভ ছিল। সেটা মূলত এই সিলেবাসটাই ফলো করেছে। এই ১৩টা চ্যাপ্টার থেকেই ১০০টা কোশ্চেন আসছে। তো ১৯তম যে শিক্ষক নিবন্ধন আসছে সেখানে সমাজ কল্যাণ সমাজকর্ম থেকেও এই সিলেবাসটাই ফলো করার প্রবণতাটা, মানে ফলো করার যে সম্ভাবনা সেটা আছে। এবং এটা যদি ফলো করে পড়াশোনা করা হয় সিলেবাসের অপেক্ষায় বসে না থেকে, তাহলে প্রায় ১০০ মার্ক সাবজেক্টিভ বা ১৪০ মার্ক যাই হোক না কেন ইনশাল্লাহ সেটা কাভার হয়ে যাবে। তো দেখা যাক কি আছে এনটিআরসি এর প্রোভাইড করা এই সিলেবাসটাতে। এবং কোশ্চেন অ্যানালাইসিস দেখবো আমরা ৪৯ বিসিএস সমাজকর্মের এই সিলেবাসে কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন গুলো আসছে। তো ১৯তম নিবন্ধন সমাজ কল্যাণ সমাজকর্মের সিলেবাস অ্যানালাইসিস, প্রথম যে চ্যাপ্টারটা আছে সেখানে আছে সমাজ কল্যাণ এবং সমাজকর্মের মৌলিক যে ধারণা, এটা আছে সমাজ কল্যাণ এবং সমাজকর্মের মৌলিক ধারণা। এই চ্যাপ্টারটার ভিতরে সাধারণত সমাজকর্মের যেসব সংজ্ঞা, তার লক্ষ্য, ইতিহাস এবং মডার্ন সমাজকর্ম এবং সমাজ কল্যাণের যে ধারণা, এখান থেকে কোশ্চেনগুলো হবে। যেমন ফ্রিডল্যান্ডারের গ্রন্থের নাম ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, এটা আসতে পারে। রেক্সি, স্কিডমোর অ্যান্ড থ্যাকারি, তাদের যে সংজ্ঞাগুলো আছে এখান থেকে কোশ্চেনগুলো আসতে পারে। এবং সমাজকর্মের যে স্কোপগুলো আছে, ইতিহাস পরিধি, সেখান থেকে প্রশ্ন আসতে পারে। এবং প্রথম চ্যাপ্টারে আরেকটা অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে রিলিজিয়াস টিচিং অ্যান্ড ওয়েলফেয়ার। এখানে ওয়েলফেয়ার স্টেটটাও এর ভিতরেই আছে এবং বিভিন্ন থিওরি আছে সমাজকর্মের। যেমন সিগমন্ড ফ্রয়েডের থিওরি আছে, আব্রাহাম মাসলোর থিওরি আছে, এক্স ওয়াই থিওরি, সেইগুলা থেকেও এখানে এই প্রথম চ্যাপ্টারটার অন্তর্গত। তারপরে আমরা যদি দ্বিতীয় চ্যাপ্টারটা দেখি, প্রথম ও দ্বিতীয় তৃতীয়, সরি এখানে একটু মিস্টেক হয়ে গেছে, যাই হোক, দ্বিতীয়টা বা তৃতীয়টা এখানে শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব থেকে সমাজকর্মের প্রশ্ন হবেই। শিল্প বিপ্লব থেকে শিল্প বিপ্লবের যেসব পরে যেসব প্রাতিষ্ঠানিক এগুলো করা হয়েছে, যেমন সিওএস, চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি আছে, তারপর সেটেলমেন্ট হাউস, হাল হাউস, এগুলা থেকে সাধারণত এই অধ্যায়ে প্রশ্ন হবে। এবং ফাইভ জায়েন্টস এবং আরো যেগুলো আছে বিষয়গুলো আছে কনসেপ্ট গুলো এখানে কোশ্চেন হবে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, আমরা দেখবো এখান থেকে কোন কোন টপিকের প্রশ্নগুলো হয়ে আছে আর কি। ৪ নম্বরটা আছে শিল্প বিপ্লবের সামাজিক প্রভাব। শিল্প বিপ্লব সাধারণত কি কি প্রবলেম সৃষ্টি করেছে, এবং এখানে সাধারণত আসবে প্রতিষ্ঠানগুলো আসবে। শিল্প বিপ্লবের ফলে যে প্রাতিষ্ঠানিক উদ্যোগগুলোর ফলে সমাজকর্ম, যেমন সিওএস কবে প্রতিষ্ঠা হয়েছে, হাল হাউস, সেটেলমেন্ট হাউস, এগুলো কোথায়, এখান থেকেই সাধারণত প্রশ্নগুলো আসবে শিল্প বিপ্লব থেকে। এবং শিল্প বিপ্লবের ইতিহাস থেকেও প্রশ্নগুলো আসতে পারে। তারপর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে মৌলিক মানবিক চাহিদা, মৌলিক চাহিদা এবং মানবিক চাহিদা, এগুলা থেকে কোশ্চেন আসবে। আমাদের এটা সাধারণত আমাদের সংবিধানের রেফারেন্স থেকেও আসতে পারে এবং এখান থেকে ডাটা আসার চান্স বেশি আছে, ডাটা আসতে পারে। আমাদের অর্থনৈতিক সমীক্ষার যে সোশিও ডেমোগ্রাফিক ডাটা ওগুলো পড়তে হবে। এবং এছাড়াও এখান থেকে আসবে ফুড, ক্লথ, শেল্টার, এডুকেশন, এগুলা থেকে কোশ্চেন আসতে পারে। যেমন বাংলাদেশে বর্তমান শিক্ষার হার কত, তারপর লাইফ এক্সপেক্টেন্সি কত, আমাদের ম্যাল নিউট্রিশন, এগুলো থেকে প্রশ্ন এখানে আসতে পারে। আহ
বাংলাদেশের সংবিধানের সাথে এটা সম্পর্কিত। সংবিধানে যে মৌলিক অধিকারগুলো আছে, যদিও সংবিধান বলে আলাদা একটা চ্যাপ্টার আছে, তারপরেও আর কি এখান থেকে ডাটা বেশি আসবে। তারপর আসবে বাংলাদেশের 6 নম্বর চ্যাপ্টার, যেটা বাংলাদেশের সামাজিক সমস্যা ও কুসংস্কার। এই চ্যাপ্টারের অন্তর্গত যেগুলো আছে, এখানে বিভিন্ন যে সামাজিক সমস্যাগুলো আছে, যেমন পোভার্টি রেট গুলো আসতে পারে, যেমন বাংলাদেশের যে দারিদ্র মানচিত্র, পোভার্টির বর্তমানে উচ্চ দারিদ্র এবং নিম্ন দারিদ্র্যের হার, এগুলো আসতে পারে। আনএমপ্লয়মেন্ট রেটটা কত, এগুলো আসতে পারে। ওভার পপুলেশন, ইলিটারেসি, শিক্ষার হার, ড্রাগ এডিকশন, ক্রাইম অ্যান্ড ডেলিনকুয়েন্সি, এখান থেকে প্রশ্ন আসতে পারে। যেমন প্রবেশন প্যারোল থেকে আসতে পারে। 49 বিশ্বাসে আসছিল, আমরা দেখব যে প্রবেশনের জনককে বা প্যারোল, এই কনসেপ্ট গুলো থেকে এখানে প্রশ্ন আসবে। সপ্তমটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে বাংলাদেশের সংবিধান ও সমাজ কল্যাণ। এখান থেকে সংবিধান থেকে তো জেনারেল পার্টেও প্রশ্ন আসবে এবং সাবজেক্টিভ পার্টেও প্রশ্ন আসবে। সংবিধানে সাধারণত আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে, এখানে বলতে পারে যে মোট কয়টি মৌলিক অধিকার আছে, কোন কোন অধ্যায়ে যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলা থেকে এখানে সাধারণত প্রশ্নগুলো হইতে পারে। তো সংবিধানের বেশি কিছু না, সাধারণত যে মৌলিক অধিকার সম্পর্কিত আর্টিকেল গুলো পড়লেই এটা ক্লিয়ার হয়ে যাবে। এবং সামাজিক নিরাপত্তা, বাংলাদেশে মোট কয়টি সামাজিক নিরাপত্তা কর্মসূচি আছে এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির ইতিহাস, এগুলো একটু পড়তে হবে এখানে। তারপরে আছে সমাজকর্মের পদ্ধতি, এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হওয়ার চান্স বেশি। এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হওয়ার চান্স বেশি। 49 BCS এইখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়েছে। সো এনটিআরসিও এটা ফলো করতে পারে, তারা তাদের রিটেন এক্সাম এও এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন দেয়। সমাজকর্মের যে পদ্ধতি আছে, দুইটা পদ্ধতি, সেই পদ্ধতিগুলোর থেকে বেশি প্রশ্ন আসবে। মৌলিক এবং যে সহায়ক যে পদ্ধতি আছে, মৌলিক পদ্ধতির ভিতরে আছে কিজ ওয়ার্ক, গ্রুপ ওয়ার্ক, কমিউনিটি ওয়ার্ক, এবং সহায়ক পদ্ধতিগুলাও এখান থেকে প্রশ্ন আসতে পারে। যেমন এখানে আছে যে সোশ্যাল কেজ ওয়ার্ক, গ্রুপ ওয়ার্ক, কমিউনিটি অর্গানাইজেশন, কমিউনিটি ডেভেলপমেন্ট, এই দুইটার ভিতরে পার্থক্য, আহ, কোনটা গ্রামে কোনটা শহরে প্র্যাকটিস করা হয়, এবং এছাড়াও সোশ্যাল অ্যাডমিনিস্ট্রেশন, এগুলা থেকে প্রশ্ন এখানে আসতে পারে। এগুলার আসতে পারে এইভাবে যে সোশ্যাল কেজ ওয়ার্কের এলিমেন্টস কয়টি, এখানে ম্যারি রিচমন্ডের বইয়ের যে নাম সোশ্যাল ডায়াগনোসিস, এবং বিভিন্ন বইয়ের নাম, এগুলো আসতে পারে। তারপরে সামাজিক আইন এবং কিছু আইন আছে, যেমন শ্রমিক ক্ষতিপূরণ আইন, মাতৃত্ব কালীন যে আইনগুলো আছে, এগুলো এখান থেকে আসতে পারে। কয়েকটা আইন সিলেবাসে আছে, সেখান থেকে আসতে পারে। এবং সমাজ সংস্কার, সোশ্যাল রিফর্ম, এবং কিছু সমাজ সোশ্যাল রিফর্মিস্টের নাম থেকে প্রশ্ন আসতে পারে, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপরে রাজা রামমোহন রায়, বেগম রোকেয়া, এছাড়াও স্যার সৈয়দ আমির আলী, এরকম কিছু রিনন্ড সোশ্যাল যে রিফর্মিস্ট আছে, তাদের থেকে প্রশ্ন আসতে পারে এখানে এই চ্যাপ্টারটাই। এরপরে আছে বাংলাদেশের এনজিও এবং আন্তর্জাতিক সংস্থা। ইন্টারিম গভর্নমেন্টের সময় গ্রামীণ ব্যাংকটা একটু ইম্পর্টেন্ট ছিল। এখন বাংলাদেশের কিছু রিনন্ড যেসব এনজিও আছে, সেই এনজিও থেকে প্রশ্নগুলো আসতে পারে, এবং আন্তর্জাতিক সংস্থা, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। এই যে এখানে এনটিআরসি তাদের সিলেবাসে এই কয়টা এনজিওর কথা বলে দিয়েছে, এখান থেকে অল্প অল্প করে কিছুটা এনজিও দেখলেই হবে। তারপরে এখন যদি আমরা 49 যে বিসিএসটা হয়েছে, সেটার প্রশ্ন অ্যানালাইসিসটা যদি একটু দেখি। 49 BCS, যেখানে মোট 200 মার্কের প্রশ্ন হয়েছিল, যার ভিতরে সাবজেক্টিভ হয়েছিল 100 মার্কের এবং জেনারেল পার্ট 100 মার্কের। তো এই 100 মার্কের কোশ্চেন গুলো আমরা একটু আগে যে 13টা চ্যাপ্টার দেখলাম, কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো আসছে একটু যদি দেখি। প্রথম চ্যাপ্টার যেটা সমাজকর্মের ধারণা বা কনসেপ্ট, এখান থেকে মোট 10টা প্রশ্ন আসছে। তার ভিতরে আছে যে সমাজকর্মের বিভিন্ন দিকগুলা, অ্যাসপেক্ট গুলা কি কি, সমাজকর্ম শিক্ষার যাত্রা বাংলাদেশে কবে শুরু হয়। আমরা জানি যে 1952 সালে যে ইউএন এক্সপার্ট একটা টিম পাঠায় ডানসনের নেতৃত্বে, তখন থেকে ঢাকার কায়েরটুলিতে বাংলাদেশের সমাজকর্ম শিক্ষার যাত্রা শুরু হয়। সেটা আর হচ্ছে এখানে আসছে। তারপরে সমাজকর্মকে আন্তর্জাতিকভাবে সমাজকর্ম পেশাকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি প্রদান করে কোন সংস্থা,
যে আইএফএসডব্লিউ এরকম বিভিন্ন কিছু সংস্থা আছে, এনএসডব্লিউ সমাজকর্মের প্রাতিষ্ঠানিক স্বীকৃতির কিছু প্রতিষ্ঠান, এখান থেকে প্রশ্ন আসতে পারে যে এনএসডব্লিউ কোড অফ ইথিক্স কবে প্রণয়ন করে, এনএসডব্লিউ এর প্রতিষ্ঠা কোথায়, এর হেডকোয়ার্টার কোথায়, বর্তমান প্রধান কে, এইরকম বিভিন্ন সংস্থাগুলো আছে। আমার একটা নোট আছে, ওইখানে এরকম সংস্থাগুলো কোথা থেকে প্রশ্ন আসবে সেটা দেওয়া আছে। তারপরে বাংলাদেশের দল সমাজকর্ম প্রয়োগের উত্তম ক্ষেত্রটি স্কোপ থেকে আসছে। প্রথম চ্যাপ্টার আমি দেখাইছি যে ক্ষেত্র আছে, সেটা আসছে সমাজকর্মের মূল্যবোধ, ভ্যালুজ। এখানে যে সমাজকর্মের বিভিন্ন ভ্যালুজ আছে, ইথিক্স আছে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। পেশার বৈশিষ্ট্য, তারপরে ফিল্ড ওয়ার্ক বলতে কি বোঝায়, এই যে তারপরে বলছিলাম যে প্রথম চ্যাপ্টারে কিছু তত্ত্ব আসতে পারে, এখানে তিনটা তত্ত্ব থেকে প্রশ্ন আসছে: সিস্টেম থিওরি, সিগমন্ড ফ্রয়েডের মনোসমীক্ষণ তত্ত্ব, এক্স ওয়াই থিওরি। আর অল্প কয়েকটা থিওরি আছে, এই কয়েকটা 5-6টা থিওরি পড়লে এখান থেকে একদম 100% কমন পাওয়া যায়। তৃতীয় যদি দেখি শিল্প বিপ্লব, শিল্প বিপ্লবের বা এর পূর্ববর্তী সমাজকর্ম, বা মানে প্রথমে যদি উপমহাদেশের পার্সপেক্টিভে সতীদাহ প্রথা থেকে আসছে, আলীগড় আন্দোলনের প্রবক্তা রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র এবং বেগম রোকেয়া, আরো কিছু যে রিনন্ড সোশ্যাল রিফর্মিস্ট আছে তাদের থেকে প্রশ্নটা হইতে পারে। তারপরে শিল্প বিপ্লবের প্রভাব, এখান থেকে এটি ইম্পর্টেন্ট, যেমন সিওএস যেটা বললাম, দরিদ্র আইন, এরকম যে দরিদ্র আইন হয়েছে, মোট কয়টা দরিদ্র আইন হয়েছে, 1601 সালে এলিজাবেথন পড়লো, তারপর আরো যে কয়টা দরিদ্র আইন সেগুলো একটু দেখতে হবে। শিল্প বিপ্লব কোন দেশে শুরু হয়েছে, বেভারিজ রিপোর্ট ভেরি ইম্পর্টেন্ট। এই যে বেভারিজ রিপোর্টের যে 5 জায়েন্টস বা পঞ্চদত্ত, এগুলো সম্পর্কে একটু জানা। এটা যে প্রণয়ন করেছে স্যার উইলিয়াম হেনরি বেভারেজ, এটার নাম আসছিল। 1834 সালে দারিদ্র আইন, সেটেলমেন্ট হাউস, এটা এখান থেকে মোট 7টা প্রশ্ন আসছে, এই 7টা প্রশ্ন 49 বিসিএস এ আসছে। তারপরে আমরা যদি দেখি মৌলমানবিক চাহিদা, মৌলমানবিক চাহিদা, মৌলমানবিক চাহিদা থেকে কি কি প্রশ্ন আসছে, এখানে যে এই মানবীয় চাহিদা তত্ত্বের প্রবক্তাকে, এটা আসছে আপেক্ষিক দারিদ্র্য, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, এটা আসছে সামাজিক নিরাপত্তা, তারপরে সাথে যুক্ত সামাজিক নিরাপত্তা থেকে 3টা প্রশ্ন আসছে। এখান থেকে মোটে 5টা প্রশ্ন আসছে। তারপরে আমরা যদি দেখি যে বাংলাদেশের সামাজিক সমস্যা ও কুসংস্কার, এখান থেকে যে সমস্যা আসছে, এই যে বললাম যে প্রবেশন কার্যক্রমের জনক, এছাড়াও বর্তমানে প্যারোল, তারপরে যে কারেকশনাল যে সেন্টার গুলো আছে, এখান থেকে এটা প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশে যে অপরাধী কিশোরী সংশোধন কেন্দ্র গুলো আছে 2টা, শিশুদের জন্য, বালকদের জন্য এবং বালিকাদের জন্য, এগুলো কবে প্রতিষ্ঠিত হয়েছে, এটা কোথায় অবস্থিত, এগুলো থেকে কোশ্চেন আসতে পারে। বাংলাদেশের সংবিধান থেকে সাধারণত এখানে 2টা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে মৌলিক অধিকার কয়টি আছে সংবিধানে, 16টি, এবং বাংলাদেশের সরকারের জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশলপত্র, এটা কবে প্রণয়ন করা হয়েছে, এটা আসছে। এবার এই যে 8 নম্বর যেটা বলছিলাম সমাজকর্মের পদ্ধতি, এখান থেকে 49 বিসিএস এর সবচেয়ে বেশি কোশ্চেন আসছে, মোট 14টা প্রশ্ন আসছে। এনটিআরসি তেও এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। এখান থেকে প্রশ্ন আসছে শহর সমষ্টি উন্নয়ন থেকে আসছে, ব্যক্তি সমাজকর্মের উপাদান থেকে আসছে, ব্যক্তি সমাজকর্মের উপাদান থেকে আসছে, তার মানে কেজ ওয়ার্ক থেকে। ম্যারি রিসমন্ডের যে সোশ্যাল ডায়াগনোসিস, এই বইয়ের নামটা আসছে। ব্যক্তি সমাজকর্মের প্রয়োগ ক্ষেত্র, কেজ ওয়ার্ক, র্যাপোর্ট, এটাও কেজ ওয়ার্কের একটা সমস্যা, প্রবলেমেটিক পার্সন বা সমস্যাগ্রস্ত ব্যক্তি। দেখেন কতগুলো ব্যক্তি সমাজকর্ম থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। তারপরে দল সমাজকর্ম থেকে প্রশ্ন আসছে, এবং সোশ্যাল রিসার্চ, সমাজ গবেষণার যে পদ্ধতি, এখান থেকে আসছে, এবং অংশগ্রহণমূলক গ্রামীণ মূল্যায়ন, RRA PRA যে টেকনিক গুলো আছে, এখান থেকেও কোশ্চেনটা আসছে। তারপরে আসছে সামাজিক আইন ও সামাজিক সংস্কার, এখান থেকে যে সামাজিক নিয়ন্ত্রণ, সোশ্যাল কন্ট্রোল, এটা আসছে। মার্শালের মতে সামাজিক নীতির উদ্দেশ্য সামাজিক নিরাপত্তার সাথে সম্পর্কিত, এই যে বিভিন্ন আইনগুলো যে বললাম, শ্রমিক ক্ষতিপূরণ আইন আছে, তারপরে মাতৃত্বকালীন যে আইন আছে, বিভিন্ন যে আইনগুলো আছে, কয়েকটা, খুব বেশি আইন না, 4-5টা আইনের কিছু গুরুত্বপূর্ণ ধারা, বা যেমন মাতৃত্বকালীন ছুটি কতদিন, এরকম কিছু জিনিসগুলো এখান থেকে পড়লে কমন আসার সম্ভাবনা বেশি। আরেকটা আসছে যুব কল্যাণ তহবিল আইন 2016। সর্বশেষ এনজিও থেকে 2টা প্রশ্ন আসছে, গ্রামীণ ব্যাংক
কবে আত্মপ্রকাশ করছে, যেহেতু তখন ইন্টারিম গভর্নমেন্টের সময় 49 বছর হয়েছে, সেই জন্য গ্রামীণ ব্যাংক থেকে একটা প্রশ্ন আসছে। এবং দ্বিতীয় যেটা আসছে একটা আরডিএ, যেটা রুরাল ডেভেলপমেন্ট বোর্ড, এটা কোথায় অবস্থিত? শেরপুর, বগুড়া, এখান থেকে একটা প্রশ্ন আসছে। এই ছিল মোট 100টা প্রশ্নের অ্যানালাইসিস। তো আমি চেষ্টা করব প্রতিদিন একটা একটা চ্যাপ্টারের একটা একটা চ্যাপ্টার করে ধরে সেটার ভিডিও আপলোড করতে। এবং আমার একটা নোট আছে, আপনাদের যদি একটু দেখাই। এই যে আমি মূলত এই 36 পেজের নোটটা পড়েই 100-র ভিতরে প্রায় 80% মার্কটা তুলতে পারছি। এখান থেকেই আমি চেষ্টা করব কিছু ভিডিও দিতে আর কি। তো এই ছিল সিলেবাস অ্যানালাইসিস সমাজকর্মের। নেক্সট চ্যাপ্টার ওয়াইজ যদি ভিডিও লাগে তাহলে বানানোর চেষ্টা করব।